বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী অথচ গভীরভাবে স্ববিরোধী একজন মানুষের গল্প আজ আমরা জানব। আল্লামা ইকবাল। আসুন দেখি কিভাবে এই একজন মানুষের চিন্তাধারার অভাবনীয় পরিবর্তন পুরো একটা উপমহাদেশের মানচিত্রই বদলে দিয়েছিল। গানটা তো আমরা সবাই জানি, তাই না? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আশ্চর্যের বিষয় হল ১৯০৪ সালে অবিভক্ত ভারতের জন্য লেখা এই চমৎকার দেশাত্মবোধক গানটি আজও ভারতের প্রজাতন্ত্র দিবসে সামরিক ব্যান্ডগুলো বাজিয়ে থাকে। কিন্তু একটু ভাবুন তো, যিনি এই অখণ্ড ভারতের গান লিখলেন তিনিই আবার পরবর্তীতে মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র মানে পাকিস্তানের স্বপ্ন দেখলেন। ব্যাপারটা বেশ অদ্ভুত না? আর এখানেই লুকিয়ে আছে একটা মস্ত বড় ঐতিহাসিক রহস্য। ঠিক কী এমন ঘটেছিল যার কারণে এরকম একজন স্বপ্নদর্শী মানুষের দৃষ্টিভঙ্গি একদম পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল? ভারতীয় জাতীয়তাবাদের একজন একনিষ্ঠ সমর্থক থেকে তিনি কিভাবে মুসলিম বিচ্ছিন্নতাবাদের দিকে ঝুঁকলেন? চলুন ইতিহাসের পাতা থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করি। সময়টা ১৯৩১ সাল। ইকবালের জীবনের বেশ অস্থির একটা দশক কাটছিল তখন। তিনি ছিলেন লন্ডনে, আর সেখানে একটি গোলটেবিল বৈঠকে তিনি এমন এক যুগান্তকারী কাজ করে বসলেন যা আক্ষরিক অর্থেই ইতিহাস বদলে দেয়। নির্বাসনে থাকা মোহাম্মদ আলী জিন্নাকে তিনি রাজনীতিতে ফিরে আসতে রাজি করিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্র বদলের শুরুটা কিন্তু এখান থেকেই। এই যে পরিবর্তনের কথা বলছিলাম সেটা কিন্তু একদিনে হয়নি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব। একের পর এক ঐতিহাসিক ধাক্কা ঐক্যবদ্ধ ভারতের প্রতি তার বিশ্বাসকে একেবারে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছিল। ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদ, ১৯১৬ সালের লখনৌ চুক্তি নিয়ে তার যে সংশয়, আর তারপর ১৯১৯ সালের ভয়াবহ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই প্রতিটা ঘটনাই তাকে ভেতর থেকে গভীরভাবে হতাশ করেছিল। এর পাশাপাশি ছিল তার ব্যক্তিগত অভিজ্ঞতা। ১৯০৫ সালে ইউরোপে যখন তিনি উচ্চশিক্ষার জন্য যান, তখন তিনি খুব কাছ থেকে পশ্চিমা রীতিনীতি দেখেন। তার মনে হয়েছিল এই যে পশ্চিমা ধাঁচের জাতীয়তাবাদ, যা সবাই অন্ধের মতো অনুকরণ করছে, সেটা আসলে প্রচণ্ড শোষণমূলক। তার মতে এটি ছিল পুরোপুরি স্বার্থপর আর স্রেফ অর্থের ওপর নির্ভরশীল। নৈতিকতার কোনো স্থান সেখানে ছিল না। এই উপলব্ধিটাই তার মনোযোগ ঘুরিয়ে দেয় মুসলিম বিশ্বের জাগরণের দিকে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? চারপাশের পরিস্থিতি দেখে তিনি পদ্ধতিগতভাবে এই উপসংহারে পৌঁছালেন যে ব্রিটিশদের অধীনে একটা ঐক্যবদ্ধ ভারতীয় পরিচয় টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কারণ হিন্দু আর মুসলিমদের মধ্যে শান্তি স্থাপনের যতগুলো চেষ্টা হয়েছিল, তার প্রতিটা ব্যর্থতা থেকে তিনি বুঝতে পারছিলেন যে দুটো সম্প্রদায়ের স্বার্থ আসলে একদম আলাদা। তাই ভারতীয় জাতি বলে একীভূত কিছু তৈরি করাটা তার কাছে অসম্ভব মনে হয়েছিল। দেশভাগের বীজ, এলাহাবাদ ১৯৩০। এই যে মোহভঙ্গ আর রাজনৈতিক অস্থিরতা, এটাই তাকে সরাসরি সক্রিয় রাজনীতিতে টেনে আনে, যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই ১৯৩০ সালের ১৯ ডিসেম্বর। এলাহাবাদের গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে মুসলিম লীগের ২১তম সভাপতি হিসাবে দেওয়া সেই ঐতিহাসিক ভাষণে তিনি সাহসিকতার সাথে একটা ভৌগোলিক মানচিত্রের রূপরেখা তুলে ধরেন। তিনি বললেন, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বেলুচিস্তানকে নিয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করার কথা। আর এভাবেই পাকিস্তান নামক রাষ্ট্রের সেই প্রথম ধারণাগত বীজটা বোনা হয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস তো আর থেমে থাকে না। তাই বস্তুনিষ্ঠভাবে দেখলে আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, পরবর্তীতে যে রাষ্ট্রটি তৈরি হল সেটা কি সত্যি তার সেই গভীর দার্শনিক আর প্রগতিশীল চিন্তাধারার সাথে মিলেছিল, নাকি তার স্বপ্নটা বাস্তবতার রুক্ষমাটিতে এসে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছিল? এই তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ইকবাল কিন্তু সবসময় স্বাধীন চিন্তা, গতিশীল গবেষণা আর ইজতিহাদের উপর ভিত্তি করে একটা প্রগতিশীল সমাজ চেয়েছিলেন। অথচ বাস্তবে কি ঘটল? চরম একটা বৈপরীত্য। ১৯২৪ সালে নিজের যুগেরই কট্টরপন্থী ধর্মগুরুদের কাছ থেকে তাকে কাফের ফতোয়া শুনতে হয়েছিল। বুঝতেই পারছেন, তার প্রগতিশীল চিন্তার সাথে তৎকালীন রক্ষণশীল সমাজের বেশ বড় একটা সংঘাত ছিল। আর এই সংঘাতের জবাব তিনি দিয়েছিলেন তার এই বিখ্যাত বইটির মাধ্যমে, দ্য রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম। এটি ছিল একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট। এখানে তিনি জোরালো যুক্তি দেন যে ইসলামিক চিন্তাধারাকে যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে গঠন করতে হবে। সমসাময়িক উন্নত জ্ঞানকে ধর্মীয় চিন্তার সাথে মেলাতে হবে। সমাজের পশ্চাৎপদতা আর স্থিবিরতার বিরুদ্ধে এটা ছিল তার একটা শক্তিশালী বৌদ্ধিক প্রতিবাদ। আলজেরীয় দার্শনিক লাহারিয়াতির এই কথাটা একটু খেয়াল করি আমরা। একটি জাতির জন্ম এবং একটি জাতি গঠন সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস। সোর্সগুলো ঠিক এই কথাটাই বলছে। ১৯৪৭ সালে মানচিত্রে একটা দাগ কেটে ভৌগোলিক সীমানা তো তৈরি হল, কিন্তু তাতেই কি সব শেষ? ইকবালের যে স্বপ্ন ছিল
একটা সহনশীল, ঐক্যবদ্ধ আর প্রগতিশীল সমাজ তৈরি করার। সে জাতি গঠনের কাজটা কিন্তু অনেকাংশেই অধরা রয়ে গেছে। এখন প্রশ্ন হল তার প্রকৃত লক্ষ্যটা আসলে কি ছিল। সেটা বুঝতে হলে আমাদের তার দর্শনের মূল জায়গাটাতে যেতে হবে, আর সেটা হল ক্ষুধি বা আত্মোপলব্ধি। এর মানে কি? এর মানে হল নিজের আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে স্বয়ং স্রষ্টা ভাগ্য নির্ধারণের আগে বান্দাকে জিজ্ঞেস করবেন, বলো তোমার ইচ্ছা কি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন একটা জাতিকে ভেতর থেকে জাগিয়ে তোলার একমাত্র উপায় হল এই আত্মোপলব্ধি। সম্পদ বা অস্ত্র দিয়ে তা সম্ভব নয়। এখানে খুব চমৎকার একটা ব্যক্তিগত তথ্য শেয়ার করি। ১৯৩৮ সালে তিনি যখন মারা যান তখন তার বয়স ছিল ঠিক ৬০ বছর। মজার ব্যাপার হলো তিনি নাকি প্রায়ই চাইতেন তার আয়ু যেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান হয়। আর আশ্চর্যের বিষয় হলো তার এই নির্দিষ্ট ব্যক্তিগত ইচ্ছাটি একদম অক্ষরে অক্ষরে পূরণ হয়েছিল। সীমাহীন উত্তরাধিকার দক্ষিণ এশিয়ার বাইরে। যদিও তার রাজনৈতিক ভাবনা এই উপমহাদেশের মানচিত্র বদলেছে, তার বুদ্ধিবৃত্তিক পদচিহ্ন কিন্তু কেবল দক্ষিণ এশিয়ায় আটকে থাকেনি। তার দার্শনিক চিন্তাধারার ঢেউ ছড়িয়ে পড়েছিল বিশ্ব জুড়ে। ইরানের রেনেসায় আলী শরিয়তি বা আয়াতুল্লাহ খামেনির মতো ব্যক্তিদের ওপর তার প্রভাব ছিল সুস্পষ্ট। এছাড়া জাকার্তা, বাগদাদ বা দামেস্কের মতো জায়গায় পুরো মুসলিম বিশ্বের সমসাময়িক চিন্তাবিদদের তিনি দারুণভাবে প্রভাবিত করেছিলেন। সবশেষে বলতে হয় তার এই মৌলিক বিশ্বাসটি সম্ভবত আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। নিছক ধনসম্পদ বা অস্ত্রের জোরে কোনো জাতি বড় হতে পারে না। সমাজের প্রকৃত শক্তি, একটা জাতির সত্যিকারের উত্থান আসে মানুষের চরিত্র, ঐক্য এবং ভেতরের দৃঢ়তা থেকে। এটাই ছিল তার সবচেয়ে বড় বার্তা। আজকের এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা আমরা একটু ভেবে দেখতে পারি। অন্ধ অনুকরণ আর কঠোর রীতিনীতি বাদ দিয়ে নতুনভাবে আর গতিশীল চিন্তা করার যে আহ্বান তিনি জানিয়েছিলেন, তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? এই চিন্তাধারা কি আমাদের বর্তমান আর ভবিষ্যতের সমাজকে নতুন রূপ দিতে পারে? এই বুদ্ধিবৃত্তিক জাগরণই হয়তো আমাদের আগামী দিনের সমাজ গঠনে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। এই ভাবনার জায়গাটা রেখেই আজ শেষ করছি।